মহাকুম্ভে আজকে মহাস্নানে গেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। এতদিন তিনি কেন কুম্ভে যাননি এবং পুরো ফোকাসটাই যোগী আদিত্যনাথের উপর আছে, ফলে আরএসএস এর গুডবুক থেকে তিনি বেরিয়ে গেছেন। যোগী আদিত্যনাথকে নরেন্দ্র মোদীকে সরিয়ে দিয়ে প্রধানমন্ত্রী করা হবে, এই সব কাল্পনিক কাহিনী দিয়ে বিরোধীরা বাজার মাত করার চেষ্টা করছিল। কিন্তু আজকে যখন প্রধানমন্ত্রী সাগর সঙ্গমে গেলেন এবং সেখানে গিয়ে তিনি যখন চান করলেন, তখন তখন সেটা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। বেছে বেছে আজকের দিনেই কেন নরেন্দ্র মোদী চান করতে গেলেন, এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র আছে। কেন বলছেন সেই প্রশ্নটা, কিন্তু এর মাঝখানে কুম্ভ নিয়ে একটি বড় আপডেট সামনে এসেছে। আপনারা জানেন কিছুদিন আগেই মহাকুম্ভে একটা ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে, পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয় এবং সেই জায়গা থেকে একটা তীব্র বিতর্ক চলছেই। এবং সেখানে একটা প্রাইমারি আলোচনা বারবারই উঠে আসছিল যে সত্যি এটা দুর্ঘটনা নাকি এটার পিছনে ষড়যন্ত্র আছে। আর সেই তত্ত্ব খুঁজতে খুঁজতেই যোগী আদিত্যনাথ তার পুরো প্রশাসনকে লাগিয়ে দিয়েছেন, আর খুঁজে পাওয়া যাচ্ছে সত্যি এর পিছনে ষড়যন্ত্র আছে, ভয়ঙ্কর ষড়যন্ত্র আছে। আর সেটাকেই শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীদের একদম পাতাল থেকেও খুঁজে আনার জন্য যোগী আদিত্যনাথ শুরু করেছেন অপারেশন 120। আজকের এপিসোডে আমি এক এক করে আলোচনা করব কি এই অপারেশন 120। এর পাশাপাশি মহাকুম্ভে গেছেন মোদী এবং তাকে নিয়ে বিরোধীরা কেন আতঙ্কিত, কেন এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে, এবং এর পাশাপাশি যেটা আরো গুরুত্বপূর্ণ আপডেট মহাকুম্ভ নিয়ে আসছে সেটা হচ্ছে জয়া বচ্চন কন্ট্রোভার্সি। জয়া বচ্চনকে নিয়ে কেন কন্ট্রোভার্সি হচ্ছে এবং সেই কন্ট্রোভার্সিতে হঠাৎ করে সোনু নিগমের নাম কিভাবে জড়িয়ে গেল, এবং বিরোধীরা যে কিভাবে মহাকুম্ভ নিয়ে একটা ভয়ের অ্যাটমসফিয়ার, একটা মিথ্যাচারের রাজত্ব চালানোর চেষ্টা করছে, সেই ছবিটাও কিন্তু স্পষ্ট হয়ে গেল। কিন্তু তার থেকেও বড় কথা, আজকের এপিসোডের সব থেকে গুরুত্বপূর্ণ 4 নম্বর পয়েন্ট আলোচনা করব যে এই রাজ্যের মাননীয়া দিদিমণি তারও কিন্তু মুখ পুড়ল গতকালের পর। কি ঘটনা ঘটেছে এক এক করে সমস্ত কটা আপডেট আপনাদের সামনে নিয়ে আসবো। কিন্তু তার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি আমাদের প্রতিবেদন আপনাদের সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আর এই জয়া বচ্চন এপিসোডটা দেখার পর যদি মনে হয় যে সত্যি চূড়ান্ত রকমের অন্যায় করছেন, রাজনীতি করতে গিয়ে কুৎসিততম কাজ করছেন, তাহলে বয়কট বচ্চন এই হ্যাশট্যাগ নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। কি ঘটনা ঘটেছে এক এক করে বলি। প্রথমেই আসি অপারেশন 120। কি এই অপারেশন 120? এর আগেই একটা প্রতিবেদনে আমি আপনাদের সামনে নিয়ে এসেছিলাম যে মহাকুম্ভে যে পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার পিছনে কনস্পিরেসি থাকতে পারে, কেননা প্রত্যক্ষদর্শীরা তাদের ভিডিও তুলে এনেছিলেন দ্য লালন টফ ইউটিউব চ্যানেলের সাংবাদিকরা, এবং সেটা ভাইরাল হয়ে গিয়েছিল, যেখানে বলা হচ্ছিল যে একদল লাল ঝান্ডাধারী হঠাৎ করে সেখানে এসে পৌঁছে যান এবং সেখানে এসে তারা ধাক্কাধাক্কি শুরু করে দেন এবং তারপর থেকেই পুরো ক্যাওসটা হয় এবং সেখানে মানুষের মৃত্যুর ঘটনা ঘটে। এবং সেখান থেকেই সন্দেহ তার দানা বাঁধছিল যে এর পিছনে কি ভয়ঙ্কর রাজনীতি রয়েছে, এবং সেই জন্যই কি ইচ্ছা করে যোগী প্রশাসনকে বদনাম করানোর জন্যই এই ঘটনা ঘটানো হয়েছে। দেখুন, এত বড় ঘটনা ঘটেছে এবং তার যে একটা ইম্প্যাক্ট আছে, এত ভালো আয়োজন করার পরও এটা নিয়ে যে খুঁত থেকে যাচ্ছে সেটা যোগী প্রশাসন খুব ভালোভাবে বুঝছে। ফলে উত্তরপ্রদেশ এসটিএফ এবং এটিএস এই ঘটনাকে গভীরভাবে তদন্ত করছে এবং নরেন্দ্র মোদী কিন্তু স্পেশাল টিম বানিয়ে দিয়েছেন, তাদেরকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করার জন্য বলা হয়েছে। এবং এত ডিটেলসে সেখানে তদন্ত হচ্ছে, সেই তদন্তে কিন্তু আধুনিক প্রযুক্তিকে খুব ভালোভাবে ব্যবহার করা হচ্ছে। এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই যুক্ত যে ড্রোন ক্যামেরা নজরদারির জন্য লাগানো হয়েছিল, সেই ড্রোন ক্যামেরা এবং সিসিটিভি ক্যামেরা যেখানেও এআই রয়েছে, সেইগুলোর সাহায্য নেওয়া হচ্ছে। এবং এই সাহায্য নিয়ে দেখা যাচ্ছে যে 120 জনের একটা বিশাল টিম সেই সব সন্দেহভাজনকে ট্রেস করা গেছে। কি ঘটনা ঘটেছে জানা যাচ্ছে, তারা সবাই এই 120 জন হঠাৎ করেই একটা বাস থেকে নামেন এবং মেলা চত্বরে প্রবেশ করেন। এবং দেখা যাচ্ছে ঠিক তারপরেই মেলাতে এখানে গন্ডগোলটা শুরু হয়ে গিয়েছিল, সমস্ত রকম ক্যাওসটা চালু হয়ে গিয়েছিল। সেই জন্য এই অপারেশনটার নাম দেওয়া হয়েছে অপারেশন 120। এই 120 জনকে যেখান থেকে হোক খুঁজে বার করতে হবে এবং ওই এআই ইউজ করে এদেরকে কিন্তু ট্রেস করার চেষ্টা চলছে। এবং সব থেকে যেটা বড় এর সঙ্গে আপডেট পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ওই যে সঙ্গমের নোজ এলাকা বা নাকের মতো যে জায়গাটা, যেখানে গিয়ে মূল স্নানটা হচ্ছে, সব থেকে পবিত্র জায়গা যেটাকে মানা হচ্ছে,
সেখানে সেই এলাকায় সক্রিয় থাকা 16,000 মোবাইল, সেগুলোও কিন্তু মনিটরিংয়ে রাখা হচ্ছে এবং সেই মোবাইল নম্বরগুলোর কিন্তু তদন্ত করা হচ্ছে। এবং সেই 16,000 মোবাইলকে তদন্ত করতে গিয়ে 100টা স্পেশাল নাম্বার পাওয়া গেছে, যেগুলোকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। কেন ওই 100টা স্পেশাল নাম্বারকে 24 ঘন্টা মনিটরিংয়ে রাখা হচ্ছে? দেখা যাচ্ছে এই যে নাম্বারগুলো, সেগুলো ওই ঘটনা ঘটার কিছুক্ষণ আগেই জাস্ট অ্যাক্টিভেট হয়। তার আগে অবধি এই নাম্বারগুলো কিন্তু ট্রেস পাওয়া যাচ্ছিল না, এগুলো সুইচ অফ ছিল। এবং ঘটনাটা মিটে যেতেই, ঘটনাটা ঘটে যেতেই এই নাম্বারগুলো এক 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 করে সমস্ত সুইচ অফ হয়ে যায় এবং তারপর থেকে আর সুইচ অন হয়নি। ফলে একটা নাম্বার সুইচ অফ হয়ে গেলে সেটাকে সহজে ট্রেস করা যায় না, কিন্তু এখন অনেক বেশি আধুনিক প্রযুক্তি হয়ে গেছে এবং সেই সমস্ত আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই 100টা নম্বরকে ট্রেস করার চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি এটাও খুঁজে বার করার চেষ্টা করা হচ্ছে যে সত্যি ওই 120 জনের টিম তারাই সেই সমস্তটা করেছে, নাকি তারা শুধুমাত্র এক্সিকিউটর ছিল, মেলা প্রাঙ্গণে আরও কেউ ছিল যারা পুরো ব্যাপারটাকে মনিটরিং করছিল, বাইরে থেকে কোনো ইনিশিয়েশন এসেছে কিনা। যেটা জানা যাচ্ছে উত্তরপ্রদেশ এসটিএফ এর তরফ থেকে এই তদন্ত একদমই প্রাইমারি ধাপে রয়েছে, তবে সেদিনকে ষড়যন্ত্র বা ঘটনাটা ঘটানো হয়েছে এই ইঙ্গিত থেকে কিন্তু এখনো সরে আসার মতো কোনো কারণ ঘটেনি, বরং তদন্ত যত এগোচ্ছে তত স্পষ্ট হয়ে যাচ্ছে যে এর পিছনে বৃহত্তর ষড়যন্ত্র ছিল। একদিকে যখন এই আপডেট আসছে উত্তরপ্রদেশ সরকারের তরফ থেকে, তখন অন্যদিকে নতুন করে কম্পন শুরু হয়ে গেছে বিরোধীদের মধ্যে। কেন? কেননা নরেন্দ্র মোদী তিনি আজকে গিয়েছিলেন সাগর সঙ্গমে, এই এই যে ত্রিবেণী সঙ্গম রয়েছে সেখানে স্নান করতে। এবং এর আগে যেটা তাকে নিয়ে বিতর্ক হচ্ছিল যে মহাকুম্ভ যেটা 144 বছর পর পর আসে, সেখানে সমস্ত দায়িত্বটাই যোগী আদিত্যনাথ একা যেন কাঁধে তুলে নিয়েছেন। তিনি যেন এই মহাকুম্ভের আয়োজনের পোস্টার বয় হয়ে গেছেন। সেখানে নরেন্দ্র মোদীকে কোথাও দেখা যাচ্ছে না। এবং এটা কি খুব সন্তর্পণে ইচ্ছা করে আরএসএস করাচ্ছে, সংঘ পরিবার করাচ্ছে? কেননা তারা নাকি নরেন্দ্র মোদীকে নিয়ে প্রচন্ড রকমের নাখুশ হয়ে রয়েছেন। তাই যে কোনো দিন, যে কোনো মুহূর্তে নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হবে এবং সেখানে যোগী আদিত্যনাথজিকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়ে আসা হবে। এই জন্যই মহাকুম্ভের ধারে কাছেও নরেন্দ্র মোদীকে যেতে দেওয়া হচ্ছে না। কি অদ্ভুত ব্যাপার! প্রধানমন্ত্রী তিনি দেশের সমস্ত কিছু সামলাচ্ছেন, এখন বিদেশের কি গন্ডগোল রয়েছে, পাকিস্তান বাংলাদেশ ইস্যু রয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, চীনের সঙ্গে সম্পর্ক হচ্ছে, রাশিয়ার সঙ্গে ব্যাপার রয়েছে, এইসব ব্যাপারে তার দেখার দরকার নেই। তিনি মহাকুম্ভে যাননি, এই নিয়ে নাকি তার প্রধানমন্ত্রী গদি যাচ্ছে। অদ্ভুত হাস্যকর একটা দাবি ছিল। যাই হোক, আজকে দিল্লিতে নির্বাচন আছে, দিল্লিতে বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে আপনারা জানেন। আর সেই জন্য দিল্লি থেকে একটু ফাঁক খুঁজে নিয়ে আজকে কিন্তু নরেন্দ্র মোদী চলে গেছেন এখানে সঙ্গমে চান করতে। এবং তার সঙ্গে দেখতেই পাচ্ছেন যোগী আদিত্যনাথজি আছেন, তিনি নৌকা করে সেখানে গিয়েছেন, সেখানে স্নান সেরেছেন এবং তারপর আবার তিনি দিল্লি ব্যাক করে চলে এসেছেন। এবং খুব স্বাভাবিকভাবেই দেশের প্রধানমন্ত্রী, এত দেশ বিদেশ থেকে মানুষ আসছেন, তার মাঝখানে তিনি যখন চান করতে যাচ্ছেন সেটা তো স্পেশাল কভারেজ পাবেই। ফলে সাংবাদিক কুল, সর্বভারতীয় মিডিয়া এটাকে তো প্রচার করছে এবং এটা এটা অবভিয়াসলি যে কোনো সংবাদ মাধ্যমই করবে। আর এইখানেই আতঙ্কটা দেখছে বিরোধী গোষ্ঠী। তাদের বক্তব্য হচ্ছে এই যে দিল্লি নির্বাচন রয়েছে, সেই দিল্লি নির্বাচনকে প্রভাবিত করার জন্য আজকের দিনটাই বেছে বেছে নরেন্দ্র মোদী গেছেন। কেন? কেননা তিনি এই যে স্নানে যাচ্ছেন, তিনি ওখানে যাচ্ছেন, এটা নিয়ে মিডিয়া কভারেজ হবে, অল ইন্ডিয়া মিডিয়া দেখাবে এবং সেটা দিল্লির ভোটারবাসী দেখবেন এবং তাতে প্রভাবিত হয়ে বিজেপিকে ভোট দিয়ে দেবেন। কি অদ্ভুত যুক্তি না? আচ্ছা, যদি এত সহজেই মানুষের ভোট পাওয়া যায়, তাহলে বিরোধীরাও তো আজকের দিনটা স্নানের জন্য বেছে নিতে পারতেন। রাহুল গান্ধীও তো যেতে পারতেন আজকে সেখানে স্নান করতে। কেন তিনি আজকে যাননি? মানে অদ্ভুত একটা, যে করে হোক এখান থেকে নেগেটিভ পয়েন্ট খুঁজে বার করে করে আনতে হবে। আসলে দিল্লির নির্বাচনে যেটা হয়েছে, আজকে ভোট গ্রহণ চলছে, সন্ধ্যার দিকে এক্সিট পোল আসবে এবং তারপর 8 তারিখ ফলাফল আসবে। কিন্তু যেটা সব থেকে মুশকিল হয়েছে, একটা অ্যান্টি ইনকামবেন্সি হাওয়া অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির বিরুদ্ধে কিন্তু বইছে এবং সেখানে মানুষ তাদের তাদের সঙ্গে আর থাকতে চাইছে না, এমন একটা ইঙ্গিত আসছে। এবং সব থেকে যেটা বড় কথা, ইম্পর্টেন্ট যেটা দেখা যাচ্ছে, যে এই যে বাজেট হয়েছে, সেই বাজেটে মধ্যবিত্তকে যে সুরাহা দেওয়ার চেষ্টা করেছে নরেন্দ্র মোদী সরকার, তাতে মধ্যবিত্ত শ্রেণী কিন্তু অসম্ভব খুশি এই নরেন্দ্র মোদী সরকারের সঙ্গে। আর তাই দিল্লির ভোটাররা কিন্তু বেশিরভাগই মধ্যবিত্ত শ্রেণীর, আর সেখানে একটা বড় ইম্প্যাক্ট হতে পারে, একটা বড় ভোট সুইং কিন্তু হতে পারে। এমনিতেই অ্যান্টি ইনকামবেন্সি রয়েছে আম আদমি পার্টির জন্য এবং তার সঙ্গে এই যে বাজেটটা হয়েছে 2 দিয়ে 4 এবং বিজেপি এবার কড়াটক্ক দিচ্ছে, আসতে পারবে কিনা ক্ষমতায় এখনই বলা যাচ্ছে না, সেটা ভোট শেষ হলে, এক্সিট পোল সামনে এলে বোঝা যাবে। কিন্তু
যেটা টেন্ডেন্সি ওপিনিয়ন পেলে উঠে এসছে 1-2% সুইং হলেই কিন্তু দিল্লির বহু আসন এদিক ওদিক হয়ে যেতে পারে। আর এই জায়গাটাই কিন্তু অরবিন্দ কেজরিওয়াল বা ইন্ডিজোট সামগ্রিকভাবে তাদের কিন্তু তারা করছে, কেননা হরিয়ানা, মহারাষ্ট্রে ব্যাপক পরাজয় হয়েছে। এরপর যদি দিল্লিও সত্যিই তাদের হাত থেকে বেরিয়ে যায়, 2024 জুন মাসে 4 জুন রেজাল্ট বেরোনোর পর যে জায়গাটা, যে চাপটা তারা তৈরি করতে পেরেছিল, সেই ইন্ডিজোট কিন্তু ভেঙে ছত্রখান হয়ে যাবে। আর তাই সমস্ত কিছুর মধ্যেই তারা আতঙ্ক দেখছেন, সেই আতঙ্কটার নাম মোদি আতঙ্ক। এদিকে আরো মজার ব্যাপার হয়েছে এই মহাকুম্ভ নিয়ে মিথ্যাচার যে কোন জায়গায় গেছে। এবং এবং এই জয়া বচ্চন, তিনি একজন সেলিব্রিটি, অমিতাভ বচ্চনের স্ত্রী, এবং তিনি নিজেও প্রথিতযশা। কিন্তু সেই সমস্ত ভুলে গিয়ে ভারতকে ছোট করার জন্য, প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য তিনি একাধিক মিথ্যাচার করে যাচ্ছেন। তিনি জানাচ্ছেন যে যারা পদদলিত হয়ে মারা গেছেন তাদেরকে যোগী প্রশাসন কোনো সুরাহা দেওয়ার বদলে তাদের লাশগুলো নাকি ওই জলেই ভাসিয়ে দিয়েছেন। ফলে ওই সঙ্গমের জল এখন ভারতবর্ষের সব থেকে দূষিত জল হয়ে গেছে। এছাড়াও তার ভয়ঙ্কর একটা অভিযোগ হচ্ছে যে এই যে মহাকুম্ভ হচ্ছে, এখানে যোগী প্রশাসন নাকি সাধারণ মানুষকে কোনো রকম কোনো কোনো সুবিধা দিতে পারছে না। এমনকি এই যে মিডিয়াতে বিভিন্ন খবর আসছে, এত কোটি মানুষ এসছেন, বিদেশ থেকে এসছেন, এত মানুষ আসতে পারেন নাকি, এই সমস্ত ভুল মিথ্যে কথা। অথচ তিনি যে এই ভয়ঙ্কর দাবিগুলো করছেন তার সপক্ষে একটাও প্রমাণ দিতে পারছেন না। যেগুলো তার মনের মতো হচ্ছে না, এটা করার জন্য ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, যোগী প্রশাসনের নাম হচ্ছে, মোদী প্রশাসনের নাম হচ্ছে, সেটা সহ্য করতে পারছে না, বুকটা জ্বলে যাচ্ছে জয়া বচ্চনের। আর সেই জন্য তিনি এই ধরনের মিথ্যাচার, নির্জলা মিথ্যা কথা দাঁড়িয়ে বলে যাচ্ছেন। আর খুব স্বাভাবিকভাবেই এর ফলে হিন্দু সনাতনীদের মনে কিন্তু একটা বড় আঘাত লেগেছে, এবং বচ্চন বা বচ্চন পরিবারের প্রতি যে সম্মান ছিল সেই জায়গাটা কিন্তু টলে গেছে। আর এই জায়গাতেই নাম জড়িয়ে গেছে সোনু নিগমের। দেখা যাচ্ছে এক্স হ্যান্ডেলে সোনু নিগম সিং বলে একজন পোস্ট করেছেন, এবং সেখানে তিনি লিখেছেন যে জয়া বচ্চনজি তার মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন, অমিতাভজি ওনাকে ভালো ডাক্তারের কাছে দেখান। আর যেহেতু এখানে এই সোনু নিগম নামটি রয়েছে, ব্যাস এটি সাথে সাথে ভাইরাল হয়ে গেছে। বহু মানুষ এটা নিয়ে কমেন্ট করছেন, এবং মানে যে বক্তব্য রেখেছেন জয়া বচ্চন সেখানে তো সেটা নিয়ে প্রতিবাদ হচ্ছেই, হওয়া উচিত, কিন্তু তার পাশাপাশি সোনু নিগম বলে দিয়েছেন, আরো এই জায়গাটা হচ্ছে। কিন্তু একটু খোঁজ নিয়ে দেখা যাচ্ছে এই সোনু নিগম আসলে যে গায়ক সোনু নিগমকে আমরা চিনি তিনি নন, ইনি হচ্ছেন বিহারের একজন আইনজীবী, তার নাম সোনু নিগম সিং। এবং এই জিনিসটা নিয়ে আগেও কন্ট্রোভার্সি হয়েছিল, তখন সোনু নিগম নিজেই কনফার্ম করে দিয়েছিলেন যে এক্স হ্যান্ডেলে তার কোনো অ্যাকাউন্ট নেই। কিন্তু যাই হোক, এটা সোনু নিগম বলেছেন না ওই আইনজীবী সোনু নিগম সিং বলেছেন, এইটা বড় কথা নয়। আজকে বহু মানুষের মনের কথাটা বলে দিয়েছেন। জয়া বচ্চন তার মতো মানুষ, তারা শিল্পী সত্তাকে সরিয়ে রেখে রাজনীতি করতে গিয়ে যে নির্লজ্জ মিথ্যাচার করছেন, এবং তার জন্য যে ভারতের মাথাটা হেঁট হচ্ছে, এটাই বহু মানুষ মেনে নিতে পারছেন না। ফলে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন শুরু হয়ে গেছে বয়কট বচ্চনস। এবং যদি সত্যি আপনিও এই জায়গাটায় সেই সেম মনোভাব পোষণ করেন, অবশ্যই আপনিও কিন্তু কমেন্ট করুন বয়কট বচ্চনস। জয়া বচ্চন যতক্ষণ পর্যন্ত না তার এই ধরনের মিথ্যাচারের জন্য ক্ষমা চাইছেন, ততক্ষণ অবধি এই 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 হ্যাশট্যাগ কিন্তু চলা উচিত, এবং এটা কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে ট্রেন্ড হচ্ছে। যাই হোক, এর মাঝখানে যেটা সব থেকে মুশকিলে পড়ে গেছেন সেটা হচ্ছে না আমাদের রাজ্যের মাননীয়া দিদিমণি। তিনি তো গঙ্গাসাগর মেলা দিয়ে অনেক বড় বড় জ্ঞান দিতে চেয়েছিলেন যোগী প্রশাসনকে, মোদী প্রশাসনকে, যে দেখো আমি গঙ্গাসাগর কিভাবে করি, আর সেই জায়গা থেকে শিক্ষা নিয়ে তোমরা এইসব করো, তোমাদের এখানে পদদলিত হয়ে মৃত্যু হয়, আমি সবকিছু সুন্দর করে চালাই। অথচ তার রাজ্যে দই চিড়ে মেলা থেকে শুরু করে লোকনাথ মন্দিরে যে কি কি ঘটনা ঘটেছে, এমনকি গঙ্গাসাগরেও যে কতজন মারা গেছে তার আমলে, সেই উদাহরণ বারবার উঠে এসছে। কিন্তু এর মাঝখানে সব থেকে বড় ঘটনা হয়ে গেল তার দলের সাংসদ, যিনি আবার ধোঁয়া দিদিমণি বা ওই ঘুগনি শিল্প, দই শিল্পের জন্য বিখ্যাত হয়ে গেছেন, সেই রচনা ব্যানার্জি, তিনি গিয়েছিলেন এখানে স্নান করতে। এবং সেখানে তিনি ডুব দিয়ে স্নান করে আসার পর তিনি জানিয়েছেন যোগী প্রশাসন যে ব্যবস্থাটা করেছে সেটা অভূতপূর্ব। অর্থাৎ তার দলনেত্রী, তার সুপ্রিমো যেটাকে অস্ত্র করতে চেয়েছিলেন, সেই অস্ত্রটা সরেজমিনে খতিয়ে দেখে এসে যে কতখানি ভোঁতা, সেটা যে কতখানি নির্লজ্জ মিথ্যাচার ছিল, তার দলের সাংসদ রচনা ব্যানার্জি সেটা ফাঁস করে দিচ্ছেন। ফলে বাংলায় এই নিয়ে একটা রাজনীতি করার যে টেন্ডেন্সি শুরু হয়েছিল, যে দেখো এখানে দিদিমণি থাকেন এবং দিদিমণি থাকলে সবকিছু সুষ্ঠুভাবে হয়, আর বিজেপি এসব কিছু সামাল দিতে পারে না, সেই জন্য ওখানে পদদলিত হয়ে মৃত্যু হয়, এবং তারা কোনো রকম কোনো ব্যবস্থা করতে পারেন না। এই যে হাওয়াটা তোলার চেষ্টা করা হয়েছিল, সেই হাওয়াটা
ফুস করে নিমিয়ে দিলেন তার দলেরই সাংসদ। ফলে নিশ্চিতভাবে এই যে রাজনীতি করার জায়গাটা ছিল এবং ভবিষ্যতে যখন ভোট আসবে এটা নিয়ে নিশ্চিতভাবে রাজনীতি করার যদি চেষ্টা করা হয় তাহলে তাহলে তার উত্তরটা রচনা ব্যানার্জির এই স্নানের ছবি, তার ভিডিও এবং তারপর তার বক্তব্য, সেটাই বোধহয় বড় অস্ত্র হয়ে যাবে। যাই হোক, যোগী প্রশাসনের রচনা ব্যানার্জির কোনো সার্টিফিকেটের দরকার নেই, তারা কত সুষ্ঠুভাবে করেছেন, বা জয়া বচ্চনের মিথ্যাচার সেই জায়গাটাকে ঢাকতে পারে না। কিন্তু মহাকুম্ভ নিয়ে 144 বছর পর এসছে, যারা শ্রদ্ধালু, যারা যারা হিন্দু সনাতন ধর্মে বিশ্বাস করেন তাদের কাছে তো সত্যিই এটা বিশাল ব্যাপার এবং সারা পৃথিবী অবাক হয়ে দেখছে। কিন্তু তার মাঝখানেও ভারতবর্ষের মধ্যে, ভারতবর্ষের থাকা কিছু ভারতবাসী, তারা এটাকে ছোট করতে চাইছেন, এটা নিয়ে রাজনীতি করতে চাইছেন, সেটা সামনে চলে আসছে। কিন্তু সব থেকে বড় কথা, অপারেশন 120 শুরু হয়ে গেছে এবং যোগী আদিত্যনাথ প্রশাসন সত্যিই খুঁজে বার করতে চাইছে যারা এই ষড়যন্ত্রের পিছনে লিপ্ত আছেন। কি বলবেন সামগ্রিক ঘটনা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।